আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ। সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আবারও আপনাদের জন্য আরো একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদেরকে এক অন্যরকম ভয় শিহরণ দেবে। প্রিয় লিসেনার, আজকে আর কথা বাড়াবো না, সোজা ঘটনায় চলে যাব। তবে ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটি চেপে দিবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ঘটনায় চলে যাই। আজকে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি পাঠিয়েছেন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা থেকে আব্দুল কাদের ভাই। এই ঘটনাটি ঘটেছে ওনার দুঃসম্পর্কের এক ফুপুর সাথে। আর এই ঘটনাটার সময়কাল আজ থেকে আনুমানিক প্রায় 25-30 বছর আগে হবে। আর এই ওনাদের যে গ্রাম, এই গ্রামটা খুবই আজবরা গ্রাম। এখনো পর্যন্ত ঠিকঠাক মতো বিদ্যুৎ পৌঁছায়নি। এই ঘটনাটা যখন ঘটে তখন ওনার ফুপুর বিয়ে হয়ে গেছিল। ঘটনাটা মূলত ফুপু এবং ফুপা দুইজনের সাথেই ঘটেছে। সঙ্গত কারণ ওনার ফুপুর শ্বশুর বাড়ির নাম এবং এই ফুপার নাম শেয়ার করতে পারছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ফুপা উনি পেশায় একজন কৃষক ছিলেন। উনি নিজের জমিতেই কৃষি কাজ করতেন এবং সিজনাল যেই ফসলই থাকতো এগুলো আবাদ করতেন। আর এই ফুপা উনি খুবই একজন সাহসী এবং খুব সুঠাম দিয়ে একজন লোক ছিলেন। উনি সারাদিন কৃষি জমিতে খাটাখাটনি করতেন, ফসল আবাদ করতেন। অবশ্য কামলা নিয়ে নিতেন, তারপরে নিজের জমিতে নিজে না খাটলে কি আর ফসল ঘরে তোলা যায়? সেই পরিমাণে যায় না। আর এই জন্যই ফুপা মূলত অলস ছিলেন না, উনি সারাদিন গায়ে গতরে খেটে ফসলে আবাদ করতেন। কামলা নেওয়ার খুবই কম চেষ্টা করতেন। দেখা গেছে যখন উনি না পারতেন তখন উনি কামলা নিতেন। আর ফুপার কিন্তু একটা অভ্যাস ছিল। অভ্যাসটা হলো, এই ফুপাদের বাড়ি থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দূরত্বে পায়ে হাঁটার পথ একটা বাজার ছিল। এই বাজারে ফুপা প্রতিদিন সন্ধ্যার পরে আড্ডা দিতে যেতেন। এইটা ওনার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল। আর যদি ফুপা না যেতে পারতেন, ফুপার কোনো কিছুই ভালো লাগতো না, মন মেজাজ সবকিছু ত্যক্ত বিরক্ত হয়ে থাকতো। এই কারণে ফুপা যত যা কিছুই হোক ওইখানে যাওয়ার চেষ্টা করতেন। যদিও বা কাজ কাম থাকলো এটা আরেক বিষয়। তো তো এই নিত্যদিনের অভ্যাসের মতো ফুপা ওই দিনও বাজারে গেছেন এবং একটু রাতই হয়েছিল। ওই দিন ফিরতে ফিরতে উনি ফিরছিলেন আনুমানিক 9টা হবে। আর সেই সময় কিন্তু গ্রামের অঞ্চলে রাত 9টা মানে অনেক রাত, কারণ সেই সময় সারাদিন গায়ে গতরে খেটে মানুষ, এখনো গ্রামের মানুষ অনেক তাড়াতাড়ি ঘুমায় পড়ে, আর যত তাড়াতাড়ি সম্ভব ঘুমায় পড়ার চেষ্টা করে। তো রাত 9টা বাজে, উনি বাজার থেকে ফিরছিলেন। ওনার বাজারে ফেরার পথে একটা ছোট্ট একটা ভিটা পড়ে। এই ভিটার মধ্যে আবার 2-3টা বড় বড় বাঁশ ঝাড় আছে, একটা বিশাল বড় গাব গাছ আছে এবং একটা পাশে একটা বিরাট বড়ই গাছ আছে। বড়ই গাছটা আবার এক পাশে হেলানো। তো যাই হোক, আর এই ভিটাটার মাঝখান দিয়েই একটা রাস্তা গেছে, এই রাস্তা দিয়েই ফুবাকে যেতে হবে। তো উনি ফিরছিলেন, ওনার হাতে একটি ব্যাটারি লাইট ছিল। তখনকার আমলে কিন্তু ওই যে ইগল কোম্পানি বা অন্য কোনো কোম্পানির লাইট ছিল, ব্যাটারিতে চলতো। ব্যাটারিগুলো চেঞ্জ করা যেত, সিলভারের লাইট অনেকে দেখছেন। তো এই লাইট ছিল ফুবার হাতে, ওইটা আবার 5 ব্যাটারির লাইট ছিল, মোটামুটি ভালোই পাওয়ার ছিল। তো উনি যখন হাঁটতে হাঁটতে ওই ভিটার কাছে চলে আসেন, যখন ওই গাব গাছটার নিচে আসেন, তখন ফুপা একটা শব্দ শুনতে পান, কটহর মটর করে শব্দ। কুকুর হাড়গোড় চিবায় খেলে যেরকম শব্দ হয় না, এইরকম শব্দ। ফুপা উনি চিন্তা করেন, কি রে, শব্দটা কই থেকে আসতেছে? উনি দেখলেন ওই যে বড়ি গাছটা এক পাশে হেলানো না, ওইটা আবার ওই একটা পাশে, পূর্ব দিকের একটা পাশে, ওই দিকটা এই ভিটাটার শেষ দিক, বড়ি গাছটা আবার ওই দিকে হেলানো। এই বড়ি গাছটার নিচের থেকে শব্দ আসতেছে। তো ফুপা একটু ওদিকে আগায় যান। আগায় গিয়ে উনি টর্চ লাইটটা মারেন। উনি বেশি আগান নাই, অল্প একটু আগায় গিয়া টর্চ লাইটটা মারেন। টর্চ লাইটটা মাইরে উনি দেখতে পান একটা ভয়ঙ্কর দৃশ্য। 4-5টা মানুষের মতো অবয়ব, একটা ছাগল এটাকে কাঁচাই চিবায়া চিরা ফিরা খেয়ে ফেলতেছে, হাড় গোড় মটমট করে খাইতেছে। ফুপা লাইট মেরে এই দৃশ্য দেখে তো
উনি একটু ঘাবড়ে যান। উনি চিন্তা করেন কি ব্যাপার, মানুষ না কি এটা। উনি তখন শব্দ করেন এই হাট, মানে একটু থমক দেন যে কি এগুলা বোঝার চেষ্টা করেন। তখন ওই জিনিসগুলা ফুপার দিকে হাত ইশারা দেয়। আর যখন হাত ইশারা দেয় তখন ফুপা বুঝতে পারেন যে এগুলোর হাতের মধ্যে বেশ বড় বড় লোমে আবৃত। ফুপা তারপরেও উনি আরো আগ্রহ নেয়। উনি কিন্তু হয়তো বুঝতে পারছেন এটা কোনো স্বাভাবিক বিষয় না, তারপরও উনি খুব সাহসী ব্যক্তি, তো উনি আরো ভালো করে বোঝার চেষ্টা করেন আসলে বিষয়টা কি, আসলে ওই জিনিসটা ওইটাই নাকি, এটা চেষ্টা করতেছেন উনি, যেটা চিন্তা করতেছেন এইটাই নাকি, এটা দেখার চেষ্টা করতেছেন। তো উনি তখন আবার কি করেন যে সামনের দিকে একটু আগায় যান, দেখেন যে কিছু মানুষের মতো অভাব, কিন্তু চেহারা দেখা যাচ্ছে না, ওই মাথাটা নিচের দিকে করে রাখছে আর সারা শরীরের লোমে আবৃত। আর এরকম 4-5টা অবয়ব মিলে ওইখানে একটা ছাগলের মতো কি যেন এটাকে খাচ্ছে, অর্ধেক খেয়েও ফেলছে। এটা দেখে এই ফুপা কি করেন, উনি মাটির একটা ঢিল নিয়ে ওই দিকে ছুটতে থাকেন। যখন মাটির ঢিল ছুটতে থাকেন তখন এক বিকট কণ্ঠে ফুপাকে ধমক দেয় এখান থেকে যা। কিন্তু ফুপা কি করে, উনি আবার মাটির ঢিল ছুটতে থাকেন, পরপর 3-4টা ঢিল ছোড়ান। তখন একটা পর্যায়ে দেখেন ওনার চোখের সামনেই ওই জিনিসগুলা একদম অদৃশ্য হয়ে গেল। এইটা দেখার পরে ফুপা তো একটু শিউর হয়ে যান যে আসলেই তো এটা স্বাভাবিক কিছু না, অস্বাভাবিক। উনি তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা করলেন। উনি কিন্তু বেশ সাহসী ছিলেন। উনি যে এখানে ভয় পেয়েছেন এটা না, উনি হেরে গলায় গান গাইতে গাইতে উনি বাড়ির দিকে রওনা করলেন। তো এরপরে বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে স্বাভাবিকভাবে শুয়েও পড়লেন রাতের খাওয়া দাওয়া খেয়ে। ফুপুকে আর কিছু বললেনও না। এই যে এরকম একটা ঘটনা উনি দেখলেন, এটার বিষয়ে ফুপুকে কিছুই বলল না। তো ওই দিন চলে গেল, রাতে আর কোনো কিছুই ঘটে নাই। তো এই ঘটনার বেশ কয়েকদিন পর ফুপা একদিন বাজারে যায়, এমনিতে তো উনি রেগুলার বাজারে যায়, তবে একদিন বিশেষত আবার যেদিন ঘটনা ঘটে ওই দিন রাতের বেলা ফুপা ওই বাজারে গিয়ে দেখতে পায় যে একটা লোক বেশ কয়েকটা বড় বড় রুই কাতল মাছ নিয়ে বসে আছে ওই মাছ বাজারে আর কি। রাতে টুকটাক মাছ উঠতো আর কি, এরকম বেশি না, টুকটাক ওই জাল জুল পেতে যে 2-1টা মাছ পেতো ওগুলা নিয়ে আসতো আর কি। তো যাই হোক, উনি কি করলেন, ওই কাতল একটা মাছ দেখে ওনার বেশ পছন্দ হলেন, ওইখান থেকে একটা কাতল মাছ কিনে নিলেন, বড় সাইজের একটা কাতল মাছ। তো তখন তো ওই বাজার করার প্রস্তুতি নিয়ে যান নাই, আর ওই সময় বাজার করতে গেলে ডুলি নিয়ে যেতে হতো বাজারে মাছ কিনতে হলে। এখন ডুলিও নাই, মাছ রাখবেন কিসে, এই কথা ভেবে ফুফা তখন এই মাছের এই যে কানসা থাকে না, এই কানসা দিয়ে একটা রশি ঢুকিয়ে রশিটা বেঁধে হাতে ঝুলাই নিলেন। ওই দিন একটু তাড়াতাড়ি রওনা দিলেন। এই সন্ধ্যার পরে পরেই আসছিলেন মাছ কিনে 2 কাপ চা খেয়ে আবার রওনা দিয়ে চলে গেলেন বাসার দিকে। তবে ওই সময় আবার বাড়ির থেকে যে লোকগুলা বাজারে আসে সবাই চলে আসছে, আর এই রাস্তায় আর কেউ নাই, আর ওই সময় কেউ ফিরেও না। এমন সময় এই ফুপা ফিরে যাচ্ছেন বাড়িতে। তো রাস্তাটা একদম নিঝুম, কেউ নাই, আশেপাশে ঝিঝির পোকার ডাক। ওই রাতটা আবার একদম ঘুটঘুটটা আন্ধার, একদম অমাবস্যার রাতের মতো। তো ফুপা হেঁটে যাচ্ছেন, ওনার হাতে তো টর্চ লাইট ছিলই, তারপর যতটুকু সম্ভব টর্চ লাইটটা মারছেন, আবার কিছুক্ষণ বন্ধ রাখছেন, একটা আইডিয়া মোতাবেক হেঁটে যাচ্ছেন। একটু পরে যখন ওই ভিটার কাছাকাছি আসছেন, তখন এই ফুপার শরীরটা মনে হইতেছে কেমন জানি ঝিম ঝিম লাগতেছে। ফুপার শরীরটা আগের থেকে এখন অনেকটা ভারী মনে হইতেছে ফুপার কাছে। হাত পা ঝিম ধরলে যেরকম লাগে না, এরকম লাগতেছে মনে হইতেছে। উনি হাঁটতে পারতেছে না, হাতে পায়ে জোর পাইতেছে না। একটা পর্যায়ে সারা শরীরে একটা কেমন শিহরণ বয়ে গেল। আর চাচার এই ফুপার মনে হইতেছে যে ওনার পিছনে পিছনে কেউ হাঁটতেছে, কিন্তু উনি পিছন দিকে তাকালে কিছুই দেখতে পায় না, আবার হাঁটা ধরে। তো এইটা যখন ঘটতেই থাকে, ফুপা আর ওইদিকে পাত্তা না দিয়ে বাড়িতে সোজা হাইটা যায়। বাড়িতে গিয়ে এই ফুপিরে ডাকে যে ওই গো দেখো মাছ লয়েছি। ফুপি ঘর থেকে বের হওয়ার পরে এই ফুপার দিকে তাকায় বলে যে আরে সব বোনের কাণ্ড, এইটা কি লয়েছেন। তখন ফুপা ওই মাছটা সামনে যখন ধরে তখন দেখতে পায় কিসের মাছ এটা। এখানে তো মাছের যেই শরীরের যে অংশ, এর কোনো গোস্তই নাই। মাছের যেই এই
শরীরের মধ্যে গোস্ত থাকে, এই গোস্ত নাই, মাথার অংশটা ওই দড়ি দিয়ে বাঁধা আছে, আর নিচে শুধু কাটা ঝুলে আছে, আর শরীরের বাকি যে গোস্ত এগুলা কিছুই নাই। ফুপা তো বেশ অবাক হয়ে যায়, আরে এইটা কখন ঘটলো? উনি কিন্তু কোনো টেরই পান না এই জিনিসটা কখন ঘটলো। এত বড় একটা মাছ, এটা যে শরীরের গোস্তগুলা খেয়ে ফেলছে, তো এটা তো একটু হালকা হয়ে যাওয়ার কথা না, কিন্তু না, এটা একটু হালকা হয় নাই। ফুপার কাছে কোনো অস্বাভাবিক কিছুই লাগে নাই, শুধু মানে ওনার নিজের শরীরটাকে একটু ভারবার মনে হয়েছে, কিন্তু মাছটা ওনার কাছে সেমই মনে হয়েছে। যখন দেখছে তখন তো বেশ অবাক হয়ে যায়। তো গ্রামের মানুষজন তো ওনারা ভাবলেন যে গ্রামের মধ্যে তো এগুলো ঘটেই, প্রতিমধ্যে হয়তো কোনো মাইচ্ছা পিশাচের খপ্পরে পড়ছে। তো এই বিষয়টাকে আর গুরুত্ব দেয় নাই। অনেক সময় এরকম ঘটনা ঘটে, অনেকে এরকম মাইচ্ছা পিশাচের খপ্পরে পড়ে, তো এই কারণে বেশি পাত্তা দিল না, ওই দিন ঘুমায় গেল। তো ওই দিনও আর কোনো কিছু ঘটে নাই, সবকিছু স্বাভাবিকই। কিন্তু ঘটনা ঘটে এর বেশ কয়েকদিন পর। একদিন ওই সময় আবার ধান কাটার সময় আসছে। ধান কাটা বলতে ওই যে ইরি ধান, আমন ধান না, বর্ষার পর যেটা কাটে এটা না, ইরি ধান, ওইটা আবার শুকনোর মৌসুমে কাটে। তো ওই ক্ষেতের মধ্যেই তারা ওই ধানটাকে ফ্রেশ করে একদম ধান গাছ থেকে ছাড়িয়ে তারপরে নিয়ে আসে, আর ওই কুটাগুলাও ওইখান থেকে আলাদা হয়ে যায়। কিছু মেশিন আছে, ওই মেশিনের মাধ্যমে ওই ধানগুলোকে ফ্রেশ করছে। তো চাচা চিন্তা করে যে আজকে এই ধানগুলারে নিয়ে আসছি, যদি কুটাগুলো নিয়ে আসি তাইলে আর কালকে ওইখানে যেতে হবে না, তাহলে কালকে ওই ধানগুলারে বাড়িতে থেকে সুন্দর মতো শুকায় নিতে পারবো। তো এই চিন্তা করে উনি কি করলেন, ওই ধানের বস্তাগুলো বাড়িতে রাখা, তখন আবার বিকাল বিকাল পার হয়ে গেছে, একটু সন্ধ্যা নেমে আসছে। উনি ফুপুরে বললেন যে একটা ওই যে কুটা বলতে ওই যে খের আছে না, গরুকে খাওয়ায়, এই খেরের একটা স্তূপ আছে, এটাকে নিয়ে আসলে কাজ শেষ। এই কথা বলে ফুপা চলে গেল। ফুপু আর পাতা দিল না, কারণ ওই যে বস্তা বইরা যে ধানগুলা আনছে এগুলার মিল্লা দিতে হইব, তা না হইলে আবার এগুলা গরমে নষ্ট হয়ে যাইব। ফুপি ওই ধানের একটা গোলা ঘর আছে লম্বা, ওই ঘরে এই ধানগুলারে মিলা দিতে গেল, আর ফুপা গেল আবার ক্ষেতের মধ্যে। তো এই বাড়ি থেকে এই ক্ষেতটা দূরত্ব প্রায় 15 মিনিট হবে, যাইতে 15 মিনিট, আইতে 15 মিনিট। দেখা গেছে পূজা নিলে একটু দেরি হইতে পারে, 35-40 মিনিটের রাস্তা সময় লাগবো। কিন্তু 4 থেকে 5 মিনিট পরেই এই ফুপু শুনতে পান বাড়ির উঠানের মধ্যে ধপাস করে একটা কিছু শব্দ। তাড়াতাড়ি বাইরে দেখে ফুপা ওই খেরকুটার যে স্তূপটা এটা নিয়ে আসছে, বড় একটা বোঝা আর কি, এটাকে মাথায় করে নিয়ে আসছে, উঠানের মধ্যে ধপাস করে ফেলাইছে। ফুপু চিন্তা করে এত জলদি কি করে নিয়ে এলো, এখান থেকে তো যাওয়াই সম্ভব না এতটুক সময়। তারপরে চিন্তা করা হয়তো বা তাড়াহুড়ে আছে, দৌড়ে মুড়ে গিয়ে নিয়ে এসে, কিন্তু এই বিষয়টা পাত্তা দেয় না। আর ফুপু যেন ফুপারে কিছু জিগেব তার আগে ফুপা কি করে, উনি ওই পোজাটা ফালাইয়া উনি সোজা গামছাটা কাঁধে নিয়ে ঘরের ভিতরে চলে গেল। ফুপু পিছন পিছন ঘরে গেল, গিয়ে দেখলো ফুপা মাথাটা নিচে দিয়া ঝিম ধরে মুখটা ফুলে বসে আছে। ফুপি চিন্তা করলো যে এত বড় একটা বোঝা নিয়েছে, হয়তো বা খারাপ লাগতেছে, একটু রেস্ট করতেছে, করুক, সমস্যা নেই। আর কিছু কইলো না। ফুপুরই যে ধান মেলার কাজ, উনি ধান মেলতে গেলেন গা। এর বেশ কিছুক্ষণ পরে এই ফুপা এসে ফুপে ডাকতেছে, কই গো বাইরে আহ, একটু পানি দাও। ফুপি পানি লিয়ে বাইরেছে। এরপরে ফুপা ওইখান থেকে পানি খাইয়া ফুপিরে কইতেছে, দেখছো মানুষ কত বড় খারাপ হইতে পারে, এতটুক সময়ের মধ্যে কি জানি খেরকুটার পোজাটা লয়ে গেছে গা। ফুপি কয়, কি বলেন, পাগল হয়েছেন আপনি, না একটু আগে না পোজাটা বাড়ির মধ্যে নিয়ে এলেন, এনে ফেলাই দিলেন। কি বলো, আমি তো ওই যে বাইরে এখন আইলাম, আমি কখন পোজা আনলাম? ফুপু কয়, আপনি আনেন নাই তো? ওই যে ওইটা কি, বাড়ির এক পাশে ইশারা করে দেখায়, ওই যে ওইটা কি? ফুপা তাকা দেখে, আসলেই তো পোজা ওইটা বাড়ির উঠানের এক সাইডে পড়ে রয়েছে। কি কও, ওইটা কে আনলো? কেন আপনি তো আনলেন? আপনি না না আপনি ঘরের ভিতর গেলেন, গিয়ে ওইখানে বয়ে থাকলেন। আরে কি কও না কই, এটি মাথা নষ্ট হয়েছে। তো ফুপা আবার চিন্তা করে, তাহলে যদি মাথায় নষ্ট হয় তাহলে পূজাটা আবার এখানে আনলোকে, চলো তো দেখি ঘরের ভিতরটায়। তো ওনারা ঘরের ভিতরে যাইয়া এক আশ্চর্যের বিষয় দেখেন, শুধু আশ্চর্য না, এটা ভয়ঙ্কর এবং একটু গা সমসমীয় বিষয়। ঘরের ভিতরে গিয়া দেখতে পান যে ফুপার মতোই সেম জন একজন মানুষ ঘরের মধ্যে বয়ে রয়েছে, একদম হুবহু ফুপার মতো, সেম লুঙ্গি, সেম গেঞ্জি, একদম গামছাটা কাঁধের মধ্যে যে গামছা ওইটাও সেম। এটা দেখে তো বেশ একটা আতঙ্কের ব্যাপার। আরে সর্বনাশ, এটা কি?
এটা দেখে ফুবার রিয়াকশন সাথে সাথে কি করে, ফুবা ওইটার উপরে গিয়ে ঝাঁপায় পড়ে, কথা নাই বার্তা না, একদম ডাইরেক্ট সপাতে গিয়ে দুপ ধাপ কিল ঘুষি খাইয়া ওইটাও ফুপার উপরে ঝাঁপায় পড়ে। ধুমধাম মারামারি হইতেছে দুইজনের মধ্যে। মারামারি করতে করতে একটা পর্যায়ে ওনারা ঘরের ভিতর থেকে বাইরে উঠানের মধ্যে ধস্তাধস্তি পাস্তাপাস্তি করতেছে। ফুপাও কিন্তু বেশ উঠান দিয়ে শক্তিশালী আসিল। একদম মনে করেন যে ফুপারও যে ওই জিনিসটা হারাই দিব তা না, ফুপাও ওইটার লোকে মারামারি করতেছে, ওইটাও ফুপার, দুটোই তো ফুবা, এখন দুইজনই মারামারি করতেছে। কিন্তু ফুপু এখন বুঝতে পারতেছে না যে ওনার আসল হাজবেন্ড কে, মানে আসল ফুপাটা কে এখানে। ফুপি এই জিনিসটা বুঝতে পারতেছে না। ফুপি এখন কি করবো দিশা মিশা পাইতেছে না। উনি পাশের যে হারিকেনটা এটা নিয়ে ওইখানে দাঁড়ায় আছে, উনি সাহসও পাইতেছে না, কাছে আঁকবেন না। উনি তো বুঝতে পারতেছে এখানে একটা ফুপা না, একটা অশরীরী একটা ভয়ঙ্কর কিছু ফুপার রূপ ধরে আইছে। এখন এর মধ্যে ফুপি একটা বুদ্ধি করে কয় কি, এই জায়গার মধ্যে আমার অরিজিনাল জামাই যে হ্যাঁ যেন 3 কুল পইরা নিজেরা বন্ধ করে। এই কথা শোনার পরে ফুপা সাথে সাথে ওই কুলহাল্লাহ হাত ধোয়া পড়তে থাকে। আর যখন ফুপা দোয়া পড়া শুরু করে তখন এই যে ওই অবয়বটা ফুপার থেকে একটু দূরে সরে যায় 2-3 হাত। আর তখনই বুঝতে পারে যে এই যে ধোয়া পড়তেছে এইটাই অরিজিনাল ফুপা, আর ওইটা হচ্ছে বেহরুপিয়া। এইটা বোঝানোর পরে ফুপি কি করে, ওই যে পাকের ঘর তো কাছে ছিল, সামনে লগে কিন্তু পাকের ঘর আছিল, এই পাকের ঘরের পাশে বড় একটা বটি রাখা ছিল। এটা আবার ওই যে কাঠের যে দস্তটা থাকে ওইটা থেকে খুলে নিচেই রাখা ছিল। ফুপি ওইটা নিয়ে ওই যে ওই বেহরুপিয়া অবয়বটার দিকে আগায় গেছে। আর যখনই ফুপি আগায় গেছে তখন ওইটা এক ঝাটকা দিয়া ওই বটিটার কোজনে ফেলাই দিল। আর কি করলো, ফুপির 2 হাত দিয়ে চটাস করে একটা মানে থাপ্পড় দিল। 2 হাত দিয়ে একসাথে যদি 2 কানের মধ্যে থাপ্পড় দেয় কেমন হয়, এইরকম একটা থাপ্পড় দিল। আর সাথে সাথে বইলে উঠলো এই ফুপারে, আজকের মতো বাইচে গেলি রে, তবে যেই দিন সময় আবার সুযোগ পামু ওই দিনই তো শেষ দিন, খালি বাইচে গেলি, আমাকে ডিস্টার্ব করা একদম বুঝাই দিতাম। এই কথা কইয়া ওই জিনিসটা ওইখান থেকে উধাও হয়ে গেল, একদম হাওয়া। ফুপা তখন ওই ফুপি তো অজ্ঞান হয়ে গেছে, ওই চটকনা খায়া কান দিয়া রক্ত বাইরে না শুরু হয়ে গেছে। ফুপা তাড়াতাড়ি ফুপির ঘরে নিয়ে পানি টানি ছিটাইলো। এই যে এই এত কিছু দিন ঘুরতে গেল, ফুপার বাড়িতে কিন্তু আশেপাশে আর কোনো বাড়ি নাই, কারণ গ্রামের ঘর বাড়িগুলা কিন্তু একটু দূরে দূরেই হয়। আবার এক বাড়ির মধ্যে দেখা গেছে 2-3টা ফ্যামিলি হয়, আবার আরেকটা বাড়ি অনেক দূরে হয়। কিন্তু এই ফুপাদের বাড়িটা এক ফ্যামিলির বাড়ি ছিল, ওইটা ওনাদের নিজস্ব বাড়ি ছিল, ওইটাতে আর কোনো শরিক ছিল না, এই কারণে আর কোনো পরিবারও ছিল না। আর ওই সময় ফুপির কোনো বাচ্চাও হয় নাই, আবার তার বাপ মাও বাচ্চা আসলো না ওই সময়। তো ফুপা একলা এখন কি করব, ফুপির জ্ঞান ফিরানোর চেষ্টা করে। একটা সময় ফুপির জ্ঞান ফিরে আসলে ওই রাতে ওনার আর কোনো কিছু মানে কোনো দিকে যায় নাই ডাক্তার কবিরাজ। ওই সময় তো ডাক্তার এটা একদম একটা মানে ছিল না ওইখানে, ওনারা কবিরাজের কাছে আর কি যাইতো সব সমস্যার জন্য। তো এর পরের দিন ওনারা একটা কবিরাজের কাছে গেল। কবিরাজের কাছে গিয়ে সবকিছু খুইলা করানোর পর কবিরাজ ওনার তদবির শুরু করলো। ফুপুরে প্রথমে চিকিৎসা করলো, চিকিৎসা করিয়া ফুপুর উপরেই ওই জিনটারে হাজির করলো। এর গত রাতে যেটা আসছিল জিনটারে হাজির করার পরে জিনটা ওই কবিরাজের উপরে, এই কবিরাজ তোর এত বড় সাহস, তোরে নির্বংশ করে দেব, মাইরা ফেলমু, মাটির নিচে কুইপা ফেলমু, হুমকি ধমকি দিতে থাকলো। কিন্তু কবিরাজও আসিল একটা বড় কবিরাজ, ভালো অভিজ্ঞতা সম্পন্ন। উনি ওই জিনটারে মনে করে যে একদম পাকড়ায় ফেললো, ওনার তন্ত্র মন্ত্রের বলয়ে ওই জিনটারে ইয়া করে ফেললো, মানে কাবু করে ফেললো। এরপরে হঠাৎ ওই পাশেই একটা কাঁচের শিশি ছিল, ওই শিশিটা আইসা কবিরাজের শরীরের মধ্যে ধপাস করে লাগলো, শিশিটা ভাঙিয়া গেল। আর কবিরাজ তো মনে করেন যে একদম থ হয়ে গেল। কি হইল তখন, এই ফুপি হি করে হাইসা উঠলো আরেক কণ্ঠে। তখন কবিরাজ আবার নিজের প্রস্তুতি করে ফেললো, প্রস্তুতি করে আবার দূরত পইরা তখন ভালো করে একটা বলয় সৃষ্টি করলো আর কি। এরপর জিজ্ঞেস কে তুই, তখন কয় মানে একটা নাম কয়, কি নাম কয় এটা বলে নাই, এটা জানি না। তো যাই হোক, আমরা 6 ভাই, আমরা ওই ভিটা বড়ি গাছে থাকি। ওই দিন আমরা একটা মরা ছাগল খাইতেছিলাম, ওই জায়গায় একটা ছাগল মইরা গেছিল, ওইটার আমরা খাইতেছিলাম।
মানে কই থেকে জানি ধরে নিয়ে গিয়া ওই ছাগলটা মাইরা খাইতেছিল। আর এই সময় এই ফুপা নাকি ওই জিন শয়তান গিলিরে, মানে ওইগুলো তো পিশাচ ছিল, ওই পিশাচ গিলির বিরক্ত করছে। ওই যে প্রথম দিন রাত্রেবেলা আসতেছিল, একটা ছাগল খাওয়ার শব্দ পাইলো, কটমট কটমট করে হাড় গোচ্ছা পাই না, এরপরে ঢিলা ছুঁড়া মারলো। ওই ঘটনার পর থেকেই এইগুলা ফুপার পিছনে লাগছে, বলতেছে তাদের ডিস্টার্ব করছে, ঢিল ছুঁড়ে মারছে, তাগর শরীরে লাগছে, এখন এই ফুপারে মেরে ফেলবো। কবিরাজ আবার শক্তিশালী কবিরাজ আছিল, লগে লগে এর এই যে তন্ত্রমন্ত্র আছিল, তন্ত্রমন্ত্রের মাধ্যমে ওই পিশাচ ঝড়টারে বন্দি করে ফেলছে। বন্দি করার পরে ওই ফুপারের উদ্দেশ্য করে বলতেছে যে এগুলারে বন্দি করে ফেলছি, আর কোনো সমস্যা নাই, তবে এগুলার বুঝে লাভ নাই, এগুলো বুঝতো না, তোমার একটা ক্ষতি করতেই ঝড়টারে বন্দি করছি, এখন আর কোনো সমস্যা নাই। তো বিশেষ করে তুমি আর রাত বিরাত একা একা কোথাও যাইও না, আর বিশেষ করে ওই বাজারের থেকে কখনো ওই দিক দিয়ে ফিরে আইসো না, তাইলে হয়তো বা এমন হইতে পারে এই পিশাচের যে অন্য আত্মীয় স্বজন ওরা আবার তোমার উপরে খেপে যেতে পারে, প্রতিশোধ লইতে পারে। তো এই কথা কইয়া কবিরাজ কিছু তদবির দিয়া দেয়, কিছু পানি টানি পরা দিয়া দেয়। এরপর থেকে ফুপা ফুপির লগে আর কোনো এই ঘটনার কিছু ঘটে নাই, ওইখানে এই ঘটনাটা শেষ হয়ে যায়। তবে এই যে ফুপির যে দুই কানে একটা থাপড় মারছিল দুই হাত দিয়ে একসাথে, এরপর থেকে ফুপিয়া আর কানে শুনতে পায় না। প্রথম দিকে একটু একটু শুনতে পাইতো, নানান কবিরাজ ওঝা কবিরাজ দেখাইছে, পরবর্তীতে ডাক্তারও দেখাইছে শহরে আইসা, ঢাকায় আইসা, কিন্তু ফুপি এই কানে আর শুনতে পায় না। এখন একদমই নাকি শুনতে পায় না, এখন শুধু ইশারা দিয়ে কথা কয়। দেখা গেছে উনি তো কথা বলতে পারে, কোনো সমস্যা না, কিন্তু ওনাকে বুঝাইতে হইলে ইশারার মাধ্যমে বা কানের একদম কাছে গিয়া তারপর চিল্লান দিয়ে কথা কইতে হয়, এছাড়া এই ফুপি কিছুই শুনতে পায় না। আর এই ফুপো ফুপির এখন 2 ছেলে 1 মেয়ে, মেয়েরও বিয়ে হয়ে গেছে, আর ছেলেরাও এখন মাশাআল্লাহ আল্লাহ দিলে ভালো একটা অবস্থায় আছে। এক ছেলে কুয়েত থাকে আর এক ছেলে থাকে সৌদি আরব। এই ফুপো ফুপিও আল্লাহ দিলে ভালো আছে। এরপর থেকে ওনাদের সাথে আর কোনো ঘটনা ঘটে নাই। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। লিসেনার, কেমন লাগলো ঘটনাটি আপনাদের কাছে? অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের জানাশোনা এমন কোনো ভৌতিক কাহিনী থেকে থাকে, অথবা আপনাদের আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে থাকে, আমাদেরকে শেয়ার করতে পারেন, লিখে অথবা রেকর্ড করে আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারবেন। আমাদের ইমেলটি বলে দিচ্ছি, horrorbanglatales@gmail.com। এই ইমেল ঠিকানায় আপনারা আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিন। তো প্রিয় লিসেনার, এই ছিল আজকের আয়োজন। আপনাদের কাছে আজকের এই এপিসোডটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে সেই গ্রুপে আপনারাও মেম্বার হয়ে যেতে পারেন। আর কি ধরনের ঘটনা আপনাদের পছন্দ, কি ধরনের ঘটনা শুনতে চান তা লিখে পোস্ট করতে পারেন, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদের ইচ্ছে মতো, আপনাদের চাহিদা মতো ঘটনা নিয়ে হাজির হওয়ার। তো প্রিয় লিসেনার, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করব দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকার জন্য অবশ্যই বেল আইকনটি চেপে দিবেন। তো প্রিয় লিসেনার, এই ছিল আজকের আয়োজন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।